দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুটা যদি এভাবে করি যে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় ব্যর্থ হতে চলেছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি। ফের বন্ধ করা হয়েছে হুরমুজ প্রণালী। ইরানের সঙ্গে চুক্তি ব্যর্থ হলে ভয়ঙ্কর যুদ্ধের হুঁশিয়ারি ট্রাম্পের, আঙুল ট্রিগারে নেতানিয়াহুর হুঙ্কার, আর যুদ্ধবিরতি থেকে সরে আসার হুঁশিয়ারি তেহরানের। রাশিয়া বলছে এই যুদ্ধে শোচনীয় পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। বিজয় অর্জন নিয়ে ট্রাম্পের গর্বকে চূর্ণ করেছেন মার্কিন সিনেটর চাক শুমার। সেই সঙ্গে নেতানিয়াহুকে এক হাত দিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধে পরমাণু অস্ত্র প্রয়োগের সম্ভাবনা দেখা যাচ্ছিল, এমন আশঙ্কা কতটা সত্য? হুরমুজ প্রণালী সচল হলে জ্বালানি সংকট স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে? ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকিকে কিভাবে দেখছে বিশ্ব? যুদ্ধে পাল্টাপাল্টি বিজয় অর্জনের দাবি ওয়াশিংটন ও তেহরানের। প্রকৃতপক্ষে জয়ের পাল্লা কোন দিকে বাড়ে? মোটামুটি এসব নিয়ে আজ আমরা কথা বলতে চাই। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমার সাথে রয়েছেন আলতাফ পারভেজ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, এবং সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট। দুজনকেই স্বাগত জানাচ্ছি এখন প্রকাশে। আমি শুরু করতে চাই আলতাফ পারভেজ আপনাকে দিয়ে। সেটি হচ্ছে যে লেবাননে হামলা চলছে, এবং লেবাননে হামলা বন্ধ না হলে এবং যুদ্ধবিরতির চুক্তিতে লেবাননকে না আনলে যুদ্ধবিরতির যে কথা বলা হচ্ছে সেখানে ইরান রাজি না। আর একটা বিষয় হচ্ছে যে এরই মধ্যে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি আবার কোন দিকে যাচ্ছে? আসলে যুদ্ধ তো শেষ হয়নি, যুদ্ধ বিরতি হয়েছে মাত্র। বিরতি মানে বিরতির পর আবার শুরুও হতে পারে, এবং কোনো শান্তি চুক্তি হয়নি। শান্তি আলোচনা সবে শুরু হয়েছে। 2 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ হয়েছে, অর্থাৎ বন্ধ হয়েছেও বলা যায় না। ইরান হামলা অব্যাহত রেখেছে লেবানন চলছে। হ্যাঁ জি। এবং লেবাননে যারা যুদ্ধ করছে তারা ইরানের বন্ধু সংগঠন হিজবুল্লাহ, প্রধানত প্রক্সি যেটাকে বলা যায়। ফলে ইরান যে 10 দফা দিয়েছিল যুদ্ধ বন্ধের শর্ত হিসাবে, তার 10ম দফায় আছে যে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তার মানে ইরানের দিক থেকে তো এই যুদ্ধ বিরতি মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তারা আপাতত মেনে নিয়েছে। তারা, আমি বলবো, কিছুটা প্রতারিত হয়েছে আর কি। এবং মধ্যপ্রাচ্যের সমস্যা কিন্তু ইরান নয়, লেবানন নয়। মধ্যপ্রাচ্যের সমস্যা হলো ইসরায়েল। ফলে ইসরায়েল যেহেতু লেবাননে হামলা অব্যাহত রেখেছে, তাহলে আমরা বলতে পারি না যে যুদ্ধ বন্ধ হয়েছে। যুদ্ধ বিরতিও হয়নি ঠিক মতে। ফলে ইরানের দিক থেকে তো এই অবস্থা মেনে নেওয়া যায় না। ইরান যে কোনোভাবে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে আসার চেষ্টাও করবে, কারণ লেবাননের তার সামরিক বন্ধুদের সে ইসরায়েলের কামানের খোরাক হতে দিতে পারে না। দিন শেষে তো আসলে আমরা যুদ্ধ কেউই চায় না। এখন যুদ্ধবিরতির যেহেতু আলাপ হচ্ছে, সেই আলাপটাকে তো একটু মজবুত করতে হবে, একটা বন্ধনে তো আবদ্ধ করতে হবে, দেশের মানুষকে তো বাঁচাতে হবে। ওই জায়গাটায় কি একটু নমনীয় হওয়ার সুযোগ আছে না? দেখুন, যুদ্ধ কখন হয়? রাজনীতির যেখানে শেষ, যুদ্ধের সেখানে শুরু। মধ্যপ্রাচ্যে রাজনীতিকে, শুভবোধকে, কোনো বিশ্ব ব্যবস্থাকে কাজ করতে দেওয়া হয়নি। দেখুন, গাজায় যেভাবে একটা গণহত্যা হলো, সেটাই হচ্ছে এখন লেবাননে। এবং ইরান তো আসলে যুদ্ধ করেনি, ইরানে আগ্রাসন চালানো হয়েছে। এটাকে আমরা সবাই রেডিও টিভিতে যুদ্ধ বলছি, কিন্তু ইরান তো আত্মরক্ষার জন্য লড়ছে। এটা একটা একতরফা, গত 39 দিন একতরফা একটা আগ্রাসন চালানো হলো। ফলে এই আগ্রাসন বন্ধে একটা স্থায়ী সমাধান যে ইরান চাইছে, সেটা খুবই ন্যায্য। যুক্তরাষ্ট্রকে এবং ইসরায়েলকে, বিশেষ করে সিরিয়ায়, লেবাননে এবং ইরানে যখন তখন হামলার যে একটা প্র্যাকটিস সে করে এসেছে বছরের পর বছর, এটা অবশ্যই বন্ধ করতে হবে। না হলে এই যুদ্ধবিরতির আসলে কোনো মানে হয় না। ফলে আমরা যে শান্তির কথা আপনি বললেন, এটা খুবই কপট হয়ে যায় যদি ইরানের প্রতি ন্যায্য আচরণ করা না হয়। এবং সারা বিশ্ব তো আগ্রাসন থামাতে পারেনি। ফলে বিশ্ব জুড়ে যে যদি শান্তির চাওয়া, সেটাও আসলে খুব একটা ন্যায্য নয়, নৈতিকভাবে শক্তিশালী নয়। কারণ এই যে গাজায় যে গণহত্যা হলো, বিশ্বের কেউ কিন্তু সেটা থামাতে পারেনি। ফলে এই যে শান্তির এখনকার আকুতি, এটা আসলে ইসরায়েলের পক্ষেই যায়। জি, আসবো আপনার কাছে। যেতে চাই সিরাজুল ইসলাম, আপনি একটু বলবেন। সেটা হচ্ছে যে যেটা তিনি আলতাফ পারভেজ বললেন, 10 দফার যে চাওয়া পাওয়ার কথা, সেই জায়গাটায় ধরেন 3টি গুরুত্বপূর্ণ বিষয় বলা হচ্ছে। একটি হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ইরান চাচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে, এবং যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ক্ষতিপূরণ দিতে হবে, এবং হরমুজ প্রণালী
পুরোটাই ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তো এই 3টা শর্ত, 10টার মধ্যে লেবানন ইস্যু আছে, 3টি শর্ত খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে কি মনে হয় এই 3টি শর্ত ট্রাম্প খুব সহজে মেনে নিবে, বা ট্রাম্প এই শর্তগুলো মেনে আলোচনায় বসবে, বা আলোচনা দিন শেষে ফলপ্রসূ হবে, এমনটাকে আশা করি, নাকি এখানে অন্য কোনো মারপ্যাচ থাকতে পারে? ধন্যবাদ স্বপন আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক পারভেজ ভাইকে, ধন্যবাদ জানাচ্ছি এখন টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা রয়েছেন সহযোগিতায় তাদের সবাইকে। আপনি যে প্রশ্ন করলেন, এই যে 3টি শর্ত ট্রাম্পের পক্ষে মেনে নেওয়া সম্ভব কি না, বাস্তবতা হচ্ছে যে মেনে নেওয়া কঠিন, কিন্তু ঘটনা তো ঘটেছে অন্য জায়গায়। কি ঘটনা ঘটছে? ঘটনাটা ঘটেছে এই যে এই সমস্ত শর্ত মেনে নিয়েই যুদ্ধবিরতি হয়েছে। ইরান আমেরিকার পক্ষ থেকে বহুদিন ধরে, সেটা কি আমি মৌখিক, মানে নাকি এই যে শর্তগুলোকে এখনো মৌখিকভাবে মেনে নিয়েছে? না না, ডিড ডকুমেন্টস না, হ্যাঁ মৌখিকভাবেই তো, আপাতত মৌখিকভাবে। কারণ ইরানের সাথে তো আর আমেরিকার সরাসরি কথা হয় না, টেলিফোনেও না, কোনো কিছুতে, কোনো বৈঠক হলেও তো কাতার এখানে ভূমিকা রাখছে। যে পাকিস্তান এবং পাকিস্তান মেইনলি ভূমিকা রেখেছে, তার মাধ্যমে বার্তা চালাচালি হচ্ছিল। এখানে কয়েকদিন ধরে কয়েকবার আমেরিকার পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে ইরানকে, এবং আমরা সবাই জানি যে 15 দফায় আমেরিকার পক্ষ থেকে দিয়েছিল যে এই 15 দফার ভিত্তিতে যুদ্ধবিরতি করতে হবে। ইরান তো কোনো সময় সেই সমস্তগুলো পাত্তা দেয়নি, এবং ওই 15 দফা বলছে যে একটাও গ্রহণ করা হবে না, এবং সেই গ্রহণ করা হবে না বলে কিন্তু এতদিন যুদ্ধ চলছিল। যুদ্ধের যখন একটা খুব সিরিয়াস অবস্থা, এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের সভ্যতা মুছে দেওয়ার হুমকি দিলেন, তো সেই সময় যখন সভ্যতা মুছে দেওয়ার হুমকি দিচ্ছেন, তখন আমেরিকার সামনে কিন্তু পরমাণু বোমা ব্যবহার করা ছাড়া আর কোনো পথ ছিল না। মানে কিন্তু সেটা করলে তার পক্ষে করা আদৌ সম্ভব ছিল কিনা সেটাও একটা প্রশ্ন, কারণ আমেরিকার পক্ষ থেকে তার সাপোর্ট নেই ট্রাম্পের উপরে। এমনকি না, এটা তো হোয়াইট হাউস পরিষ্কার করেছে, হোয়াইট হাউস তো বলেছে যে এটা আমাদের কোনো পরিকল্পনা নেই। দ্যাটস গুড। যদি থেকে ছিল, তার পরিকল্পনা ছিল, পরিকল্পনা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী প্রস্তুত ছিল না, এবং ওই ধরনের কাজ করতে গেলে সেনাবাহিনীতে বিদ্রোহ হতে পারত, অনেক জটিলতার মুখে ছিল ডোনাল্ড ট্রাম্প। যার কারণে ডোনাল্ড ট্রাম্প আর যখন কুলকিনারা পায়নি, তখন উনি ইরানকে কি মেসেজ দিতে হবে বা কি বলে এই যুদ্ধবিরতি হয়েছে এইটা ড্রাফট করে দিয়েছে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে, এবং এটা প্রকাশ হয়ে গেছে। সেই ড্রাফট কপি পেস্ট করে শাহবাজ শরীফ টুইট মেরে দিয়েছে যে এটা যুদ্ধবিরতি হয়েছে আমেরিকার প্রস্তাবে, ইরানের পক্ষ থেকে আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে, এবং এই ঘটনা। কিন্তু বাস্তব কথা হচ্ছে, আমি বলি বাস্তব কথা হচ্ছে, ইরান কোনো মতেই আমেরিকার কোনো শর্তে যুদ্ধবিরতিতে রাজি ছিল না। যুদ্ধ ওই দিন সভ্যতা ধ্বংস হবে কি হবে না সেটা দেখতেই চেয়েছিল ইরানের মানুষ তো রাতভর তারা রাজপথে ছিল, দেখতেই চেয়েছিল যে সভ্যতা কেমনে মুছে দেয় পৃথিবী থেকে, এটা আমরা দেখতে চাই। এবং এটা তো কোনো কথার কথা ছিল না, এবং ওই দিনে যে যুদ্ধ শুরু হয়েছিল তাও না, এর আগে 38 দিন যুদ্ধ করে এসেছিল। ফলে ইরানের পক্ষে এইটা মোকাবেলার সম্পূর্ণ প্রস্তুতি ছিল, এবং পরমাণু বোমা ব্যবহার করলেও এর বিপরীতে কি হবে সেই পরিকল্পনাও ইরানের হাতে ছিল। তো এই রকম জায়গায় ইরানের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প কান্নাকাটি করেছে পাকিস্তানের কাছে যে আমাদের এই যুদ্ধ থামানোর ব্যবস্থা করো, আমার ইজ্জত যায়, আমার ক্ষমতা যায়, সব যায়। তখন ইরানের কাছে এই সুপারিশ করেছে পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা কি। তখন ইরান বলছে আমার ওই 10 দফায় সই, ওই 10 দফা মানলে তবে। এবং ইরান পরিষ্কার করে বলেছে এই 10 দফার ভিত্তিতে আলোচনা হবে, এবং ডোনাল্ড ট্রাম্প তখন বলছে যে এই 10 দফা গ্রহণযোগ্য, মানে এটার ভিত্তিতে আলোচনা হতে পারে। সেটা মেনে নেওয়ার পরে যুদ্ধবিরতি হয়েছে, এবং সেই যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আগামীকালকে ইসলামাবাদে বৈঠক হওয়ার কথা। বৈঠক সফল হবে কিনা, আরও ফার্দার কিছু হবে কিনা আমরা জানি না, কিন্তু যে প্রচারণা এখন চালাচ্ছে আমেরিকার পক্ষ থেকে, এটা গার্বেজে ফেলে দেওয়া, এটা একটা গার্বেজ, এটা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, এটা মানব না, হ্যান ত্যান, না মানলে আসো আবার যুদ্ধ করবে ইরান। যুদ্ধ পরিস্থিতি যেখানে গেছে সেখান থেকে ইরান কোনো মতেই সরবে না, ওই 10 দফার ভিত্তিতেই
সমস্ত কার্যক্রম, আগামী দিনে সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করতে হবে, তা না হলে ইরান মানবে না। 10 এবং দফা না মানলে যুদ্ধবিরতি হবে না। আর আপনি যে 3টার কথা বলেন, এই 3টা যদি টোটাল দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, এর একটাও ছাড় দেবে না। হরমুজ প্রণালী থেকে এই ইরান ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালী আগের অবস্থায় আর ফিরে যাবে না, ওটাই ফাইনাল। বিরতির পর এসে বাকি আলোচনা করতে চাই। দর্শক, বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে আমরা কথা বলছিলাম। আমাদের আলোচনার বিষয় আজকে সন্ধি, ইরান ইস্যু এবং যুক্তরাষ্ট্রের যে ইস্যু সেটা নিয়ে। আমি যেতে চাই আবারও আলতাফ পারভেজ আপনার কাছে। আপনি একটু বলবেন, সিরাজ ভাই যেটা বলছিলেন যে পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার যে ট্রাম্পের যে হুমকি এবং ট্রাম্পের যে পোস্ট, কড়া ভাষায় যে পোস্ট তিনি দিয়েছেন, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনা, এগুলো আসলে কিসের ইঙ্গিত দেয়? মানে উনি কড়া ভাষায় কথা বলবেন, উনি একটা সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকি দেবেন, ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনবেন, মানে কিসের ইঙ্গিত? এগুলা আসলে অনেকগুলো উপাদান কাজ করছে। একটা হলো, প্রথম বিষয় হলো, বিশ্বে এখন আর কোনো বিশ্ব ব্যবস্থা বলে কিছু থাকছে না, জাতিসংঘের কোনো ভূমিকা থাকছে না। আপনি দেখুন, এবারের যুদ্ধে জাতিসংঘের কোনো ভূমিকা নেই। ওআইসি বলে যে একটা সংস্থা আছে, এর কোনো ভূমিকা নেই। ভেনেজুয়েলায় প্রেসিডেন্টকে তুলে আনা হলো, সারা বিশ্ব শুধু দর্শক হিসাবে তাকিয়ে রইল। কিউবায় যে গত 50 বছর ধরে অবরোধ করে রাখা হয়েছে, এই যুদ্ধের আড়ালে কিউবার বিরুদ্ধেও যুদ্ধ চলছে, বিশ্ব কিছু করতে পারছে না। এই যে বিশ্ব ব্যবস্থা ধ্বংস করে আমেরিকা সারা পৃথিবীতে যে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এইটা হলো একটা বড় দিক, চলমান ঘটনা বলি। আগামীতেও তারা এই ধরনের কাজ করবে, যেই সব দেশকে তারা পছন্দ করবে না তার বিরুদ্ধে। দ্বিতীয়ত, ইরানে আগ্রাসন চালানোর ক্ষেত্রে ধর্ম এবং জাতিগত শ্রেষ্ঠত্ববাদের একটা ভূমিকা আছে। আপনি ইসরায়েলের দিক থেকে তো জায়নিস্ট একটা প্রবণতা আছেই ইরানকে ধ্বংস করার জন্যে, প্যালেস্টাইনিদের ধ্বংস করার জন্যে। সেইটায় ট্রাম্পও যুক্ত হয়েছে, এবং ট্রাম্প কিন্তু জনপ্রিয় প্রেসিডেন্ট, জনপ্রিয় ভোটে নির্বাচিত হয়েছেন। তার এগুলাকে কিন্তু পাগলামি হিসাবে দেখাটা আরেক ধরনের পাগলামি হবে, বোকামি হবে। ট্রাম্প যুক্তরাষ্ট্র জুড়ে যে হোয়াইট সুপ্রিমেসি, সাদা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের জোয়ার বইছে, দক্ষিণপন্থার জোয়ার বইছে, খ্রিশ্চানিটিকে চাঙ্গা করার চেষ্টা করছেন, ধর্মকে আবার রাজনীতিতে, আমেরিকার রাজনীতিতে প্রবলভাবে যুক্ত করার চেষ্টা করছেন, এই যুদ্ধের সময় সেটাও কিন্তু আমরা দেখেছি। ফলে উনি যা বলছেন, আমরা যেটাকে উন্মাদনা বলছি, উন্মাদগ্রস্ততা বলছি, আসলে মোটেই তা নয়। ট্রাম্প কাদের মাধ্যমে জিতেছেন? আমেরিকা যারা যুদ্ধের সরঞ্জামের বড় বড় উৎপাদক, বড় বড় ব্যবসায়ী, এরা ট্রাম্পকে মদত দিয়েছে। এই যুদ্ধের ভিতর দিয়ে কিন্তু ওরা বিপুলভাবে লাভবান হয়েছে। আপনি স্টক মার্কেটে ওইসব যুদ্ধ সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানিগুলোর স্টক দেখেন, তারা গত 20 বছরেও এত লাভবান হয়নি, গত 2 মাসে তারা যেই 40 দিনের যুদ্ধে যেই অর্জন করেছে। এবং উপসাগরীয় দেশগুলোর কাছে আবার ওরাই যে অস্ত্র বিক্রি করবে এবং তাদের ক্ষতি পুষিয়ে নেবে, এই ক্ষতি পুষিয়ে দিবে অর্থের বিনিময়ে। ফলে ট্রাম্প কিন্তু পাগলের প্রলাপ বলছে না, বা যুদ্ধটা কিন্তু খেয়াল খুশিতে শুরু করেনি। অত্যন্ত অর্থনীতির জায়গা থেকে, রাজনীতির জায়গা থেকে অত্যন্ত হিসেবি যুদ্ধ করেছে। কিন্তু কিছু কিছু লক্ষ্য সে পূরণ করতে পারেনি, কিছু কিছু জায়গায় ব্যর্থ হয়েছে, কিন্তু অনেক লক্ষ্যে সে সফল হয়েছে। তার একটা প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলকে আরও বেশি নিরাপদ করা, ইরানকে ধ্বংস করে, ইরানের রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করে, ইরানের সামরিক সক্ষমতাকে কমিয়ে দিয়ে। সেটা কি সম্ভব হয়েছে? সেগুলো অনেক ক্ষেত্রে সফল হয়েছে। আপনি দেখুন, ইরানের প্রথম এবং দ্বিতীয় সারির রাজনীতিক এবং সামরিক নেতৃত্ব প্রায় সবাই নিহত হয়েছেন, বা অনেকাংশে নিহত হয়েছেন, বেশিরভাগই। এবং ইরানে যে অবকাঠামোগত ক্ষতি হলো, ইরানকে কাটিয়ে উঠতে এটা 10-20 বছর লেগে যাবে। এই সময়টা তো ইসরায়েলের জন্য সুখকর। ফলে ইসরায়েলের স্বার্থ দেখা একটা বড় লক্ষ্য ছিল, এবং এখন ইরানে যেই নেতৃত্ব তুলে আনার চেষ্টা করা হবে, আপনি দেখুন, বাছাই করা ইরানে মধ্যপন্থীদের হত্যা করা হয়নি, মূলত কট্টরপন্থীদের হত্যা করা হয়েছে। এখন যেই সরকারকে তুলে আনার চেষ্টা করা হবে, যারা আলাপ আলোচনা হয়তো একটা পজিটিভ রোল প্লে করবেন, পজিটিভ আমি বলছি আমেরিকার স্বার্থের জায়গা থেকে। ফলে এই লক্ষ্যগুলো অর্জিত হয়েছে। আবার ক্ষতির দিক হলো, উপসাগরীয় দেশগুলো এই প্রথম বুঝতে পারলো যে আমেরিকা তাদের
জন্য যথেষ্ট নয়। তাদেরকে তারা আমেরিকা তাদের পুরোপুরি বাঁচাতে নিরাপত্তা দিতে পারবে না। পারছে না। কিন্তু এই দেশগুলোতে যে পুতুল সরকারগুলো রয়েছে তাদের আর কোনো গতি নেই। তারা আবার আমেরিকারই দ্বারস্থ হবে, আমেরিকা থেকে অস্ত্র কিনবে, এবং ট্রাম্পের যে পেছনে যে ব্যবসায়ী সমাজ রয়েছে তারা সেগুলো থেকে লাভবান হবে। জি, সিরাজ ভাই আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে আলতাফ পারভেজ বলছিলেন যে এই যুদ্ধে ধর্মকে ব্যবহার করা হয়েছে, ক্রিশ্চিয়ানিটি, জায়নিস্টের কথা তিনি বলেছেন। এটাকে কি কোনোভাবে আপনি ধর্মযুদ্ধ বলা যায় কিনা, এটা একটা। এই আরেকটা প্রশ্ন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যুদ্ধে দুই পক্ষই পাল্টাপাল্টি বিজয়ের দাবি করছে। যুদ্ধ তো শেষ হয়নি, বিরতি। তো দুই পক্ষই বলছে তারা বিজয় হয়েছে। আসলে বিজয়ের পাল্লাটা কোন দিকে ভারী? আর ধর্মযুদ্ধের ব্যাপার যদি কোনো মন্তব্য করেন। আমি বলি প্রথমে যে এটা ধর্মযুদ্ধ না। ধর্মযুদ্ধ না এই অর্থে যে সরাসরি কেউ এ পাশে জিহাদের ডাক দেয়নি আর ও পাশে ক্রুসেডের ডাক দেয়নি, কিন্তু ধর্মকে ব্যবহার করা হয়েছে, ধর্মীয় ফিলিংসটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নেতানিয়াহু এই যুদ্ধ শুরুর আগেই ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে বলেছেন যে এই দুনিয়ার শেষ জামানা, ধর্ম বিশ্বাস করে তো, এবং ইহুদি ধর্ম আর ইসলাম ধর্ম খুব কাছাকাছি কাছাকাছি। তো ওরা তওরাত বিশ্বাস করে, আমরা কোরআন বিশ্বাস করি। যদিও আমরা তওরাতকেও ধারণ করি, আমরা ধর্মীয় গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ধর্মগ্রন্থ হিসেবে আমরা শ্রদ্ধা করি। ওটা আসমানি কিতাব, তিনটা মিলেই তো আল কোরআন এসেছে। তো এই শেষ জামানায় একজন খুব খারাপ শাসক আসবে, সেই খারাপ শাসককে একজন খুব ভালো রাজা, গ্রেট কিং, সে হত্যা করবে। এই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আপনি সেই গ্রেট কিং, এবং ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছে সেই খারাপ শাসক, এভিল এম্পেরর বা এভিল অ্যাডমিনিস্ট্রেটর, শাসক বলতে যা বোঝাই, তাকে হত্যা করবে একজন গ্রেট কিং, আপনি হচ্ছেন সেই গ্রেট কিং। এবং ডোনাল্ড ট্রাম্প তার কথাই রাজি হয়েছে। ধর্মের আবরণ দেওয়া হয়েছে এখানে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প বারবার এই যুদ্ধের সাথে ক্রিশ্চিয়ানিটির একটা সম্পর্ক সেট করার চেষ্টা করেছে। পোপ, রোম থেকে পোপ সরাসরি বিবৃতি, নো, এটা কোনো মতেই ধর্মযুদ্ধ না। তখন এই গতকালকে হোয়াইট হাউস থেকে আবার পোপের বিরুদ্ধে বলছে যে তোমার তো এই সমস্ত কাম কাজ না, তুমি তোমার জায়গায় থাকো, ধমক দিয়েছেন। যদিও পোপকে সারা খ্রিস্টান বিশ্ব তাকে ধর্মগুরু, সবাই ধর্মগুরু হিসেবে মানে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার স্বার্থের বাইরে যখন কথা বলেছে পোপ, তখন তাকে ধমক দিয়েছে। ফলে এটা ধর্মযুদ্ধ আমাদের কাছে না, কিন্তু তারা ধর্মযুদ্ধ এইভাবে রূপ দেওয়ার চেষ্টা করেছে জনগণের সমর্থন পাওয়ার জন্য। পুরো খ্রিস্টান বিশ্বর, পশ্চিমা বিশ্ব তো মূলত খ্রিস্টান জগৎ, এই জগৎটার সমর্থন আদায় করার জন্য সে নেটোর সমর্থন পাওয়ার চেষ্টা করেছে, পারেনি। ইউরোপীয় ইউনিয়নের সমর্থন পাওয়ার চেষ্টা করেছে, পারেনি। সারা বিশ্বে পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা যেটা, এর সমর্থন পাওয়ার চেষ্টা করেছে, পায়নি। তখন এই ধর্মকে ব্যবহার করে খ্রিস্টান জগতের একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করেছে, বাট সেটাও পায়নি। এটা গেল ধর্মের বিষয়টা। আর দ্বিতীয় জয়ের পাল্লা কার দিকে ভারী? এখানে জয়ের পাল্লা ডেফিনেটলি ইরানের দিকেই ভারী বলবো, এই অর্থে যে এই যুদ্ধটা যে লক্ষ্যকে ঘোষণা দিয়ে, আমি আলতাফ পারভেজ ভাইয়ের সাথে একদম খুবই একমত যে এটা যুদ্ধ আমরা আসলে বলছি কেন, এটা তো আগ্রাসন, এটা তো সন্ত্রাসবাদী কর্মকাণ্ড, এটা তো খুন করার চেষ্টা, একের প্রকাশ্য খুনই তো ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। একদম একটা দেশের নির্বাচিত সরকার, তাদের জনপ্রতিনিধি, তাদেরকে হত্যা করেছে, সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে হত্যা করেছে, মন্ত্রী মিনিস্টারদেরকে হত্যা করেছে, একেবারে খুনই তো সে। তো এই খুন করতে এসেছে, যে অন্যায় অপরাধ করেছে, এবং তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিল যে ইরানের সরকার পরিবর্তন করবে, যদিও তাদের এই অধিকার নেই, তাদের এটা করার কথা না, পৃথিবীর কেউ তাদের এই দায়িত্ব দেয়নি। এক, এটা পারেনি। দুই হচ্ছে হরমুজ প্রণালী যুদ্ধের পরে হরমুজ প্রণালী খুলে দেয় একদম পুরোপুরিভাবে, সেটাও পারেনি। এরপরে আরও কি যে সমস্ত লক্ষ্য ছিল তার একটাও অর্জিত হয়নি। ভিতরে যা করতে পেরেছে সেটা হচ্ছে বহু সংখ্যক মানুষকে হত্যা করেছে। সে মানুষ ইরানের রাজনীতিবিদদের, সেনা কর্মকর্তাদের, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পর্যায়ের লোক যেমন হত্যা করেছে, তেমনি মিনাব শহরের একদম ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। এবং আমরা যা 2000, 2500, 3000 মানুষ মারা যেতে দেখলাম ইরানে, তার ম্যাক্সিমামই বেসামরিক লোকজন এবং অরক্ষিত লোকজন, তাদেরকে হত্যা করেছে পরিকল্পিতভাবে। এবং প্রথম দিনে যে মিনাব শহরে যে স্কুল, গার্লস স্কুলে হত্যা করেছে, এটা কি, তাই না? এবং একদম দিনের আলোয় যুদ্ধ শুরুতেই
এগুলো করে কি করতে চেয়েছিল তারা? ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চেয়েছিল যে আরে এই সরকারের কারণে তো আমাদের নিরাপত্তা দিতে পারে না, ফলে জি এই সরকারকে বিদায় দেওয়া দরকার, কিন্তু বিধি বা আম আচ্ছা সেটা হয়নি। বরং ইরানের জনগণ অসম্ভব রকমের সমর্থন নিয়ে এই 40 দিন ধরে রাস্তায় রয়েছে, সারা রাত জেগে মিছিল করে, বিক্ষোভ করে, সমাবেশ করে, ইরানের সরকারের প্রতি সমর্থন জানায়, এই যুদ্ধের বিরোধিতা করে। এবং এই যুদ্ধে যারা খুনি, যারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আগ্রাসী, এরা তো মাস্তান, এরা তো ছিনতাইকারী, চোর। এই আপনার ইস্পাহান থেকে, নাতানজ থেকে, পরমাণু স্থাপনা থেকে তো সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করতে ওই অভিযান চালিয়েছিল। এটা চোর হতো, কিন্তু এই চোর, খুনি, মাস্তান, ডাকাত, অপহরণকারী মাদুরোকে অপহরণ করেছে। এই দাবি নাকচ করেছে আবার যুক্তরাষ্ট্র যে না, তারা আসলে ইউরেনিয়াম চুরি করতে যায়নি। না না, এর মিথ্যে কথা, মিথ্যুক হতো। আপনি এখন যা বলেন এটা মিথ্যুক, ডোনাল্ড ট্রাম্প একটা মিথ্যুক। আচ্ছা, বিরতির পর এসে বাকি আলোচনা করতে, দর্শকেরা বিরতি নিচ্ছি, ফিরছে শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। সন্ধিনে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ, আবারও আলতাফ পারভেজ আপনি একটু বলবেন, বিরতির আগে সিরাজুল ইসলাম ভাই বলছিলেন যে এই যুদ্ধে নেটো বলেন বা ইউরোপীয় ইউনিয়ন, বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা, কারোরই সহযোগিতা যুক্তরাষ্ট্র পায়নি, কিন্তু এর আগে যখন কোনো সংকট এসেছে সবাই পাশে দাঁড়িয়েছে, তারা সেখান থেকে দ্রুত রেজাল্ট বের করেছে, কিন্তু এইবার তেমনটা হলো না। কারণটা কি? দেখুন, যুক্তরাষ্ট্র যে ইরানে আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল সেটা এককভাবে নিয়েছিল, ইসরায়েলের স্বার্থে নিয়েছিল। ইউরোপীয় ইউনিয়ন গাজা যুদ্ধের পরে আরেকটি এ ধরনের অমানবিক আগ্রাসনে যুক্ত হতে চায়নি, ন্যাটোর সদস্যরাও যুক্ত হতে চায়নি। এটা হলো ওইটার একটা ব্যাখ্যা। কিন্তু আমি বলবো যে এই যুদ্ধে যে তারা তো দীর্ঘদিনের মিত্র, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের তো একটা স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ আছে, নিয়েছে তারা। ন্যাটো এই ধরনের একটা ন্যাক্কারজনক আগ্রাসনে, বিশেষ করে যুক্তরাষ্ট্র যখন পারমাণবিক হামলা চালানোর ইঙ্গিত দিচ্ছিল, সেটা তারা যুক্ত হতে চায়নি, কারণ এটা তো ইতিহাসে একটা কলঙ্কিত হয়ে থাকার ব্যাপার আছে। এবং ইরানে যেভাবে বেসামরিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছিল, বাচ্চাদের হত্যা করা হচ্ছিল, এটা তো এক ধরনের যুদ্ধাপরাধ। ইউরোপীয় ইউনিয়নের নেতারা এটাও যুক্ত হতে চায়নি। কিন্তু এই যুদ্ধে যেভাবে বলা হচ্ছে এখন, বিশ্লেষণের ক্ষেত্রে অনেক আবেগ সারা পৃথিবী দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র কিন্তু তার লক্ষ্য সবগুলোতে যে ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়। দেখুন, একটা হলো ইসরায়েলকে নিরাপদ করা হলো মধ্যপ্রাচ্যে তার প্রধান লক্ষ্য। এই গত 40 দিনের যুদ্ধে সেটা কিন্তু অনেকটা অর্জিত হয়েছে। সে রেজিম চেঞ্জ করতে পারেনি, কিন্তু ইরানের প্রথম এবং দ্বিতীয় সারির সামরিক এবং রাজনীতিবিদ যারা নেতৃত্ব, সেটাকে কিন্তু ধ্বংস করতে পেরেছে। ফলে কিছু কিছু লক্ষ্য অর্জিত হয়েছে। এবং ইরান দেখুন, চীনের এবং রাশিয়ার যেসব অস্ত্র কিনেছিল বা ব্যবহার করেছে, বা তার যে নিজস্ব অস্ত্র, সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্রের হামলা খুব একটা রুখতে পারেনি। 1-2টি বিমান হয়তো ভূপাতিত করেছে, কিন্তু চীনের অস্ত্রের যে এখনও যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে আছে, এটাও এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু দেখিয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের কিন্তু অর্জনও আছে। এবং সর্বশেষ আমি যেটা বলবো, যুদ্ধ থেকে যে 30-40 দিনের ভিতর যুক্তরাষ্ট্র পিছিয়ে এসেছে, এইটাও এই অর্থে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত যে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া কিন্তু বের হতে পারেনি, এবং রাশিয়া যে যুদ্ধে জড়িয়ে আছে এটা রাশিয়ার জন্য ক্ষতিকর হয়েছে। ইরানের সঙ্গেও যুক্তরাষ্ট্র যদি যুদ্ধে লিপ্ত থাকতো, যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি হতো, কারণ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তো বোঝা যাচ্ছে যে সামরিক ওই সক্ষমতা নেই যে ইরানে রেজিম চেঞ্জ করবে বা ইরানের আরও বেশি ধ্বংস করবে। ফলে যুক্তরাষ্ট্র খুব দ্রুতই 40 দিনের ভিতর ফিরে এসেছে। জি, সিরাজ ইসলাম, আপনি একটু বলবেন, আপনি এর আগে হরমুজ প্রণালী বেশ কিছু কথা বলেছেন, তেল, এখন তো ধরেন আমরা জানি যে মধ্যপ্রাচ্যই তেলের সবচেয়ে বড় সরবরাহকারী একটা অঞ্চল। এখন ইরানের যুদ্ধ হওয়ার কারণে কিন্তু সারা বিশ্বেই কিন্তু তেলের একটা অস্থিরতা চলছে। ধরেন একটু পজিটিভ আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী যদি সচল হয়ে যায়, তাহলে এই যে বৈশ্বিক যে অস্থিরতা চলছে জ্বালানি তেলের, সেটা ঠিক হতে ঠিক কতদিন লাগতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি এই প্রশ্ন জবাব দেওয়ার আগে আমি একটু বলি, আলতাফ পারভেজ ভাইয়ের সাথে আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি যে আসলে আমেরিকায় ইসরায়েলকে নিরাপদ করতে যেটা চেয়েছিল, নিরাপদ হয়নি ইসরায়েল, বরং ঘোমটা খুলে গেছে। কার ঘোমটা খুললো? ঘুমটা খুলে গেল। ধরুন, এতদিন ইসরায়েলকে
সারা বিশ্বের সামনে মহাশক্তি ধরে একটা শক্তি হিসেবে, একটা দেশ হিসেবে বা একটা ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। এই জায়গাটায় ঘুমটা খুলে গেল। গত জুন মাসেই কম বেশি হয়েছে। এবার ইরান একের পর এক ইসরায়েলে হামলা চালিয়েছে এবং ইসরায়েল নিরাপদ তো হয়নি, বরং ইসরায়েলের জনগণ এখন রাস্তায় নেমেছে। সম্ভব রকম অনিরাপদ ব্যাপক সমাবেশ। এবং এই বাংকারে থাকতে থাকতে বিরক্ত থাকতে হয়ে গেছে তারা, সেটা এবং আমরা দেখছি। জি। তাদের হুইসেল শুনতে শুনতে, সাইরেনের শব্দে জনজীবন অতিষ্ঠ। মানুষ অনেক ক্ষেত্রে অনেকে ঘর বাড়ি থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে এই ঘটনার ভেতরে। আচ্ছা। এবং আপনারা দেখতেই পাচ্ছি তার নিরাপত্তা, তার মোসাদের হেডকোয়ার্টারে হামলা হয়েছে, তার যে বিজ্ঞান গবেষণাগারে হামলা হয়েছে, তার সংসদে হামলা হয়েছে, নেতানিয়াহুর বাড়িতে হামলা হয়েছে, হাইফার এয়ারপোর্টে হামলা হয়েছে, জি। সমস্ত জায়গায়, সব জায়গায় হামলা হয়েছে। তার যে যত সামরিক অস্ত্র উৎপাদন কারখানা, ড্রোন কারখানা, যত যা কিছু, প্রত্যেকটা জায়গায় হামলা হয়েছে। এমন কোনো জায়গা নেই যেখানে হামলা বাদ আছে। তেল আবিব, বীরশেবা, আপনার পশ্চিম জেরুজালেম, হাইফা, এমনকি দিবোনা যে পরমাণু কেন্দ্র, সেখানেও হামলা হয়েছে। তার মানে ইসরায়েল কোনো মতেই নিরাপদ নয়। এতদিন যুদ্ধ না করে নিরাপদ ছিল, যুদ্ধ করে বেশি অনিরাপদ হয়েছে। কোনো মতেই আমেরিকা, ইসরায়েল কেউ আর নিরাপদ না। এবং এগুলো কোনো আবেগী বক্তব্য না, দিস ইজ রিয়ালিটি। এবং এটা ফ্যাক্ট, এটা আবেগী না। ইরানকে মানে ইরানের সামনে তাদের নিজেদের দুর্বলতা নিজেরা প্রকাশ করেছে এই যুদ্ধ করে। যুদ্ধ না করলে এতদিন আমেরিকা এবং ইসরায়েল মহাশক্তিধর হিসেবে ছিল। এবং আমি বলছি, যা সিচুয়েশন, তাতে ইসরায়েল আমেরিকা কেউ তাদের অবস্থানে আর থাকবে না। জি। যা পৃথিবীর যে পরিবর্তন, মধ্যপ্রাচ্যে, এমনকি মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং আরব দেশগুলোর সাথে যে সখ্যতা এতদিন ছিল, যে তেলের রমরমা, সেই সম্পর্কে চিট ধরেছে, এটা কিছুই বোঝা থাকবে না, যাচ্ছে। সমস্ত সবকিছু পাল্টে যাবে। আচ্ছা, বিরতির পরে আসে আমরা সেই আলোচনা একটু করতে চাই। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছে শিগগিরই, সাথেই থাকুন। কথা বলতে চাই ইরান ইস্যুতে। আমি আলতাফ পারভেজ ভাইকে জানতে চাচ্ছিলাম যে এই যুদ্ধে মানে ইরানের অর্জনটা কি। অনেকে বলেন যে আমেরিকা এবং ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্রের সাথে এই যে 40 দিন টিকে থাকা এবং তাদেরও ক্ষতিগ্রস্ত করা, এটাই একটা বড় অর্জন। এছাড়া আর কি মানে? না, এটা অবশ্যই বড় অর্জন। এবং ইরানের জন্য তো আত্মরক্ষার অধিকার আছে, সেই আত্মমর্যাদা রক্ষা তো করতে হবে তাকে, এটা তার অধিকার, সে নিজেকে রক্ষা করবে, এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি একটু পেছন ফিরে যাই, ইরানের যে বর্তমান সরকার, যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, যারা গত প্রায় কয়েক দশক ধরে ইসরায়েল এবং 47 years আর কি হ্যাঁ বলা যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতায় আছে, সংঘাতে আছে, এই সংঘাতের মধ্য দিয়ে ইরানের এই বর্তমান রেজিম ব্যবস্থা বা নেতৃত্ব কি অর্জন করলো, এই সরকারের অর্জন কি? দেখুন, আমি কতগুলো বলছি, ইরানের এই সরকার গত কয়েক দশক ধরে তার সামরিক নেতৃত্ব, তার বিজ্ঞানী, তার রাজনীতিবিদ, তার সুপ্রিম লিডারকে রক্ষা করতে পারেনি। এবং ইরানের মানুষকেও নিরাপত্তাহীন করেছে এই সরকার। ইরানের মানুষ তো মারা যাচ্ছে বেশুমার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে সংঘাতে। শুধু তাই নয়, তারা সিরিয়ার সরকারকে সমর্থন দিতে যেয়ে সেই সরকার উৎখাত হয়ে গেছে। তারা হিজবুল্লাহকে মদদ দিতে যেয়ে লেবাননেও যুদ্ধ লাগিয়ে দিয়েছে। লেবানন প্রায় সিরিয়ার গাজার মতো হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় যে প্রক্সিগুলো গড়ে তুলেছিল, ইরাকে, সিরিয়ায়, লেবাননে, প্রত্যেকটা কিন্তু ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। এবং ইরানের জনগণ এই যুদ্ধে সরকারকে সমর্থন করছে আত্মরক্ষার জন্য, আত্মসম্মানের জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। কিন্তু এর মানে এই নয় যে এই মানে সরকারকে, কর্তৃত্ববাদী সরকারকে তারা রাজনৈতিকভাবে সমর্থন করছে। ফলে এই যে কট্টরপন্থীদের যে ভূমিকা গত 2 দশকে ইরানে, বা 3 দশকে, 4 দশকে, ইরানের এইটাও রিভিউ করা উচিত। ইরান আজকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 40 দিন যুদ্ধ করে টিকে আছে, এটার জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। কিন্তু এই যে টিকে থাকা, এই যে যুদ্ধ, গত কয়েক দশক ধরে তারা যে যুদ্ধ করছে মধ্যপ্রাচ্য জুড়ে, তারা যে বিভিন্ন গেরিলা বাহিনী গড়ে তুলেছে, প্রক্সি গ্রুপ গড়ে তুলেছে, এর মধ্যে ফলে যে অন্য দেশগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই নীতিটা আমার মনে হয় নতুন করে প্রশ্নবিদ্ধ হলো আর কি এবারও। ফিরাজ ভাই, আপনি কোনো বক্তব্য, তার বক্তব্যে আপনি দ্বিমত না একমত যে প্রক্সি স্টেট, প্রক্সি অঞ্চল ভাই যা বলেছেন তা, এই জায়গাটা আপনার কোনো বক্তব্য আছে? পারভেজ ভাইয়ের মতামত দিয়েছেন এই ব্যাপারে। যদি আমার মতামত দিতে হয় তাহলে আমি বলবো, পারভেজ ভাই যা বলছেন এই চিন্তাটাই রিভিউ করা দরকার ওনার। এটা ভুল চিন্তা। কারণ আমেরিকা, ইসরায়েল যে কর্তৃত্ববাদী শাসন সারা বিশ্বের উপর চাপিয়ে দিয়েছে, এই বিষয়টাকে রিভার্স করার জন্য ইরান গত 4 দশক ধরে কাজ করেছে। এবং
গত 4 দশক ধরে কাজ করতে গিয়ে প্রতি পদে পদে বাধা দিয়েছে আমেরিকা, এবং ইরানের ভেতরে যা সংকট তৈরি হয়েছে আমেরিকা ইসরায়েলের কারণেই তৈরি হয়েছে। কিন্তু এটা ইরানের শাসকরা কেউ করে না। সিরাজ ভাই, এটাও তো সত্য যে আপনার সিরিয়া, ইরাক, লেবানন প্রত্যেকটা জায়গায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় আমেরিকা ইসরায়েলের কারণেই হয়েছে, আচ্ছা। ইরানের কারণে না। প্রত্যেকটা জায়গায় আমেরিকা তাদের, আপনি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার কথা জানেন? ইরানের ইন্টারেস্ট ওই দেশে আছে দেখে কি আমেরিকা অ্যাটাক করছে, এরকম না? এরকম জি, জি। এটা ইরানের ইন্টারেস্ট, ইরান লেবাননে ইন্টারেস্ট আছে বা সিরিয়াতে তাদের ভূমিকা আছে, সেই ভূমিকার জেরেই কি আমেরিকা সেখানে অ্যাটাক করলো নাকি না, না, আমেরিকার না, না, বা ইসরায়েলের না, নিজস্ব না, কোনো? না, মিডল ইস্ট নিয়ে আমেরিকার একটা প্ল্যান, ইসরায়েলের আর একটা প্ল্যান। এই সমস্ত আলোচনা করতে গেলে দীর্ঘ আলোচনা, আমি একটু পিছন থেকে হ্যাঁ, শেষ ছোট্ট করে বলি। গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার চিন্তা কার? ইসরায়েলের এবং আমেরিকা। জি। এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে গেলে পুরো মধ্যপ্রাচ্যের একটা বিরাট মানচিত্র ভূখণ্ড change তাদের হয়ে যাবে, দখলে সেই নিতে মানচিত্র হবে, change করতে এবং হবে। সেই দখলে নেওয়ার ধর্মীয় যেমন একটা উন্মাদন আছে, তেমনি রাজনৈতিক উন্মাদন আছে, তেমনি সামরিক উন্মাদন আছে, তেমনি অর্থনৈতিক উন্মাদন আছে। পুরো মধ্যপ্রাচ্যের তেল সম্পদ, গ্যাস সম্পদ সব তাদের দখলে চলে যাবে। এই জায়গায় বাধা দিতে চায় ইরান। এই জায়গায় সংকটটা তাদেরকে, এই ইরানকে শয়তান বা রেজিম হিসেবে দেখানোর চেষ্টা করেছে সারা বিশ্বে এই আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমা গণমাধ্যমগুলো। এবং এই গণমাধ্যম আর আমেরিকা ইসরায়েলের এই প্রচারণাকে আমরা ভীষণভাবে গিলেছি। দিস ইজ দ্য মিস্টেক অফ আস। কেমন? যার কারণে মধ্যপ্রাচ্যে ইরান কোনো সংকট তৈরি করেনি, সংকট তারা তৈরি করেছে। এই সংকট উল্টে দেওয়ার চেষ্টা করেছে গত 4 দশক ধরে। ইরান যদি না থাকতো আজকে বিশ্বের মানচিত্র পাল্টে যেত। জি সিরাজ ভাই, ধন্যবাদ। আমি 30 সেকেন্ড আপনাকে সময় দিতে চাই। লাস্ট না, আমি এটা বলছি যে মধ্যপ্রাচ্যের মূল সমস্যা ইসরায়েল, আচ্ছা। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ইরানের যে সরকার এবং অগণতান্ত্রিকভাবে যে দেশটা পরিচালনা করছে এবং সেই মধ্যপ্রাচ্য জুড়ে যেই কাজগুলো করেছে, তাতে ইরানের জনগণ কিভাবে লাভবান হলো, কতটুকু লাভবান হলো বা আদৌ লাভবান হলো কি না, সেইটা নিয়ে আমার প্রশ্ন। যে এইটা ঠান্ডা মাথায় ভাবা উচিত যে ইরানের সরকারের ভূমিকায় তার দেশের মানুষ গত 4 দশকে কতটুকু লাভবান হলো, একটা স্বাধীন, এইটাই হলো প্রশ্ন। যেই সরকার তার নিজের সামরিক ব্যক্তিত্ব, তার বিজ্ঞানী, তার রাজনৈতিক নেতৃত্বকে রক্ষা করতে পারছে না, হামাসকে রক্ষা করতে পারেনি, হিজবুল্লাহকে রক্ষা করতে পারেনি, সিরিয়া আসাদ সরকারকে রক্ষা করতে পারেনি, বরং এই প্রত্যেকটা জায়গায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আধিপত্য কায়েম হয়েছে এবং ইসরায়েলের পক্ষে গ্রেটার ইসরায়েল করা আরো সহজ হয়েছে। জি না, আপনি কি 30 সেকেন্ড কথা বলবেন কিনা? না, আরো সহজ হবে না, বরং বাধাটা শক্ত হইলো। আমি আগেই বলেছি যে ইসরায়েল এবং আমেরিকা সারা বিশ্বের কাছে মহিরুহ ছিল। এই যুদ্ধের ভেতরে তাদের ঘুমটা খুলে গেছে, তারা যে দুর্বল, তারা যে মহিরুহ না, এইটা প্রমাণ হয়ে গেছে। যার কারণে ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা 1-2 এর ব্যাপার প্রত্যেকটা মুহূর্তে সংঘাত হবে। ধন্যবাদ জানাচ্ছি সিরাজুল ইসলাম এবং ধন্যবাদ জানাচ্ছি আলতাফ পারভেজ, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে দর্শক আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।